সে করি হোক, কাজটা আমাকে করতেই হবে। বলতে বলতে দাসী একটা বাটির খাবারে বিষ মিশিয়ে দেয়। এটা কেমন হলো? শেষ পর্যন্ত যদি ও খাবার না খায়, তোমার তো লীলাবতীকে খাবারটা খাওয়ার কথা বলে আসা উচিত ছিল। এটা এটা কি হয়ে গেল? আমার মিনু, আমার মিনুর এটা কি হলো? মিনু, মিনু রে, মিনু কি হয়েছে তোর? মিনু, এই কে কোথায় আছো? এই মিনু! তার মানে তোমাকে যে খাবার দিয়ে যাওয়া হয়েছে তার ভেতরে বিষ আছে, আর ওই বিষের প্রভাবেই ওই বিড়ালের মৃত্যু হয়েছে। সেনা দাসীকে নিয়ে মহারাজ মহেন্দ্র কুমারের সামনে এসে উপস্থিত হয়েছে। দাসীকে দেখেই রাজা প্রচণ্ড রাগে ফেটে পড়েন। তোমার এত বড় সাহস দাসী, তুমি আমার রানীর খাবারে বিষ মেশাও? বিশ্বাস করুন মহারাজ, এখানে আমার কোনো দোষ নেই। তুমি নিজে খাবার তৈরি করেছ, সেই খাবার খেয়ে আমাদের পোষা বেড়াল মারা গিয়েছে, এর পরেও তুমি বলছো তোমার কোনো দোষ নেই? বিশ্বাস করুন মহারাজ, আমি সত্যি কথা বলছি। এখানে এখানে আমার কোনো দোষ নেই। তোমাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো দাসী। সত্যি করে বলো কি হয়েছিল? কেন তুমি রানী লীলাবতীর খাবারে বিষ মিশিয়েছ? কেন? মহারাজ, আমি ইচ্ছে করে এই কাজ করিনি, আমাকে জোর করা হয়েছে। মহারাজ, দাসী এসব কি কথা বলছে? এই রাজ্যে কে জোর করে আমার খাবারে বিষ মেশাতে বলতে পারে? এই দাসী একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে। সত্যি করে বল, সত্যি করে বল বলছি, তা না হলে তোর আর কোনো রক্ষা নেই। মহারাজ, আমি তখন মাত্র খাবার বানানো শেষ করেছি, ঠিক এই সময় এক মুখোশ পরা এক লোক এসে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। কি বলছো এসব দাসী? এই রাজবাড়িতে তোমাকে মারার হুমকি কে দেবে? আমি কিছুই জানি না মহারানী। লোকটা সারা শরীর কালো কাপড়ে ঢাকা ছিল, দেখে মনে হলো কোনো রাজ্যের গুপ্তচর হবে। সর্বনাশ! তার মানে মন্ত্রী যে কথা বলেছিল ঠিক সেটাই সত্যি হলো। কি হয়েছে মহারাজ? মন্ত্রী আপনাকে কি বলেছিল? কি নিয়ে আপনি এত ভয় পাচ্ছেন? মন্ত্রী বলেছিল আমাদের ওপর বহিরাগত রাজ্যের সেনারা আক্রমণ করার পরিকল্পনা করছে। তার মানে তারা আক্রমণের প্রস্তুতির জন্য প্রথমে গুপ্তচর পাঠিয়েছে। কিন্তু তাই বলে একেবারে রাজবাড়ির ভেতরে ঢুকে পড়বে? এটা তো আমার ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। দাসী, তুমি এখন যেতে পারো। আমি রানী লীলাবতীকে সবটা বুঝিয়ে বলবো। ঠিক আছে মহারাজ। মহারাজ মহেন্দ্র কুমারের কথা মতো দাসী ওখান থেকে চলে যায়। এদিকে ভীষণ ভয়ে তটস্থ হয়ে বসেছিল দুই রানী মোহনা ও মাধুরী। দিদি, কি হলো? কিছু যে টের পাচ্ছি না। দাসী কি আমাদের সব কথা বলে দিল? কিভাবে বলবো? আমিও তো একই জায়গায় বসে আছি। ঠিক এই সময় দাসী এসে দরজার পাশে দাঁড়ায়। তাকে দেখে বড় দুই রানী যেন তার ওপরে হামলে পড়ে। এই তো দাসী, তা কি হয়েছে সবটা খুলে বলতো। তুই আমাদের কথা কি বলে দিয়েছিস? মহারাজ কি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তোকে পাঠিয়েছে? শান্ত হন রানীমা, এমন কিছুই হয়নি। আমি বুদ্ধি করে ঘটনাটা উল্টে দিয়েছি। মানে? তার মানে মহারাজ কিছুই টের পায়নি? না, আমি বুদ্ধি করে বলেছি এক গুপ্তচর এসে আমায় জিম্মি করে খাবারে বিষ মিশিয়ে দিয়ে গেছে। ব্যাস, সাথে সাথে রাজা আমায় ছেড়ে দিলেন। দাসী, তোর মাথায় এত বুদ্ধি কিভাবে এলো? তুই এবারের মতো আমাদেরকে বাঁচিয়ে দিলি। সত্যি দিদি, আজকে দাসী বুদ্ধি করে কথাটা না বললে আমাদের যে কি হতো তা ভাবলেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। নে দাসী, তুই বুদ্ধি করে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছিস, এই জন্য আমার গলার মুক্তোর মালাটা তোকে দিয়ে দিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রানীমা। ভুলে যাস না,
আমরা কিন্তু আমাদের কাজে সিদ্ধি লাভ করতে পারিনি। আমাদেরকে নতুন সুযোগের অপেক্ষায় থাকতে হবে। আর হ্যাঁ, তখন যেন তোকে ডাকলেই পাওয়া যায়। এইবারে হয়নি তো কি হয়েছে, পরের বার আমরা ঠিকই কাজে সফল হয়ে ছাড়বো। মহারাজ মন্ত্রীকে বলে রাজ্যে যেন আরো সেনাদের পাহারা বাড়িয়ে দেয়। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। একদিন সকালে মহারাজ মহেন্দ্র কুমার ও মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দরবারে আলোচনা করছেন। মহারাজ, সব কিছুই তো বুঝলাম, কিন্তু এত কম টাকা খাজনা নিলে তো এবারে রাজকোষে ঘাটতি থেকে যাবে। তা ঘাটতি থাকে থাকুক, কিন্তু আমি আমার প্রজাদের ওপর এ সময় এতগুলো খাজনার চাপ দিতে পারবো না। কিন্তু মহারাজ, পরবর্তীতে যদি বেশি কিছু অর্থের দরকার পড়ে তখন কি হবে ভেবে দেখেছেন আপনি? তখন না হয় আমি অন্য রাজ্য থেকে ধার করে আনব, কিন্তু রাজ্যে এমন একটা প্রবল বন্যার পরে রাজ্যবাসীর ওপর খাজনার ভার চাপানো ঠিক না। ঠিক আছে মহারাজ, আপনার যেমন ইচ্ছে। ঠিক এই সময় ব্যস্ত পায়ে রাজদরবারে এসে রাজা মহেন্দ্র কুমারের সামনে দাঁড়ায় দাসী। হঠাৎ দরবারে দাসীকে আসতে দেখে মন্ত্রী ও রাজা দুজনেই বেশ অবাক হয়। এ কি দাসী, তুমি হঠাৎ এই রাজদরবারে? জরুরি সংবাদ, অন্দরমহলে আবার কোনো বিপদ হলো না তো দাসী? না মন্ত্রী মশাই, খারাপ খবর না। অনেকদিন পরে মহারাজের জন্য একটা সুখের খবর আছে, আর এই খবরই দিতে এসেছি আমি। আমার জন্য সুখের খবর? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলো তো দেখি কি হয়েছে। মহারাজ, আপনি বাবা হতে চলেছেন। ছোট রানী লীলাবতীর কোল জুড়ে রাজ সন্তান আসতে যাচ্ছে। কি বলছো তুমি দাসী? এটা তো সত্যি অনেক খুশির খবর। আমি জানতাম একদিন সৃষ্টিকর্তা রাজার দিকে মুখ তুলে তাকাবেন। অবশেষে সেই দিনটা এসে উপস্থিত হয়েছে। মন্ত্রী, এই মুহূর্তে দাসীকে 100 স্বর্ণমুদ্রা রাজকোষ থেকে বের করে দিয়ে দাও, আর আগামী 3 দিন রাজ্য জুড়ে সুখের জোয়ার বইবে। রাজবাড়িতে উৎসব হবে, রাজ্যবাসী সেখানে অংশ নেবে। খাওয়া দাওয়া আর আনন্দের যেন কোনো ত্রুটি না থাকে। টানা 3 দিন কোনো রাজ্যবাসীর ঘরে রান্না হবে না, সবাই এই রাজ্যে খাবে। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। আপনি কোনো চিন্তা করবেন না, রাজ্য জুড়ে খুশির জোয়ার বইয়ে দেব আমি। মন্ত্রীর আদেশ মতো একটা ডেরা পিটিয়ে রাজ্য জুড়ে খবরটা দেওয়া হলো। এমন সুখের সংবাদ শুনে রাজ্যবাসীও অনেক খুশি হলো। অবশেষে আমাগর মহারাজের ঘরে নতুন আলো আসতাছে। হগো হ, অবশেষে মহারাজের দুঃখ দূর হইল। এতদিন সন্তান না থাকায় মহারাজের মুখের দিকে তাকানোই যাইতো না। তাই তো দেহ, সন্তান আসার খবর শোনার সাথে সাথে রাজ্য জুইরে খুশির জোয়ার বইতাছে। শুনলাম রাজবাড়িতে উৎসব হইব। হ, একটু আগেই তো ডেরা পিটিয়া সবটা কইয়া গেল। খাওয়া দাওয়া আর আনন্দের কোনো অভাব হইব না সেইখানে। তয় আর কি, স্ত্রী সন্তান নিয়ে রাজবাড়িতে বেশ মজা করন যাইব। এদিকে মন্ত্রী বউ শিউলি তার ঘরের জানালায় তাকিয়ে ডেরা পিটিয়ে যাওয়া লোকটার মুখ থেকে সব কথা শুনতে পায়। কি গো, খবর শুনেছ? আমাদের মহারাজের ঘর আলো করে তার সন্তান আসতে যাচ্ছে গো। হ্যাঁ শুনেছি, আর শোনার সাথে সাথেই আমার শরীরের রাগে আগুন জ্বলছে। এসব কেমন কথা শিউলি? যেখানে সন্তান আসার কথা শুনে রাজ্য জুড়ে খুশির জোয়ার বইছে, সেখানে তুমি এমন কথা বলছো কেন? কেন যে বলছি সেটা তুমি বেশ ভালো করেই বুঝতে পারছো, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? তুমি এখনো মাথা থেকে রাজরানী হওয়ার ভূত নামাতে পারোনি, তাই না? সে তুমি যাই বলো না কেন, এই খবর শোনা মাত্রই আমার চোখ থেকে সুখের ঘুম উড়ে গেল। দেখো, আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি আবার কোনো অঘটন ঘটিয়ে বসো না। যা হতে যাচ্ছে ভালোভাবে হতে দাও। এদিকে দাসীর মুখ থেকে সব কথা শুনতে পায় বড় রানী মাধুরী ও মোহনা। শুনে তাদের মাথায় যেন
আকাশ ভেঙে পড়ে। এসব তুই কি বলছিস দাসী? ছোট রানী লীলাবতী মা হতে চলেছে? এই যে আমি কিছুতেই মানতে পারছি না। এই যে আপনাকে মানতেই হবে রানীমা, কারণ এটা হতেই যাচ্ছে। না না না, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমরা দুজনে নিঃসন্তান, অথচ ও এখন রাজ সন্তানের মা হয়ে যাবে। এটা আমি কিভাবে মেনে নিতে পারি? আপনি কি কিছু করার কথা ভাবছেন রানীমা? শুধু ভাবছি না, বল ভেবে ফেলেছি। এসব কি বলছো দিদি? তুমি ভেবে ফেলেছো? আমাদের কেউ বলো, কিভাবে কি করব? এখানে বলাটা একদমই ঠিক হবে না। কেউ শুনে ফেললে মহা সর্বনাশ হয়ে যাবে। তাহলে দাসীকে দিয়ে রাজবাড়ির পেছন দিকে চলো, আর সেখানে বসেই তোমার বুদ্ধিটাই বেশ ভালো করে শান্তি। হ্যাঁ মহারানী, সেটাই হোক। রাজবাড়ির পেছন দিকে খুব একটা লোক যাতায়াত করে না। বড় দুই রানী দাসীকে সাথে নিয়ে রাজবাড়ির পেছন দিকে চলে গেল। এদিকে সন্তান আসার আগাম খবর পেয়ে রাজা মহেন্দ্র কুমার ভীষণ খুশি। ছোট রানী লীলাবতীর পাশে রাজা বসে আছেন। সত্যি সেদিন আমার জীবনের বড় পুণ্যের কারণে সাধু বাবার সাথে দেখা হয়েছিল। আজ ওনার কথা সত্যি সত্যি ফলে গেল। খবরটা শুনে আপনি কি খুশি হননি মহারাজ? কি বলছো এসব রানী লীলাবতী? আমার জীবনে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় খুশির খবর। মহারাজ, আমি বলেছিলাম না, সৃষ্টিকর্তা চাইলে আপনার সন্তান সুখ পূর্ণ হবে। সত্যি রানী, তোমাকে আমি অনেক ভাগ্য করে পেয়েছি। তোমার কারণে আমার রাজ্যের সুখ সমৃদ্ধি সব কিছু বেড়ে গেছে, আর আজকে না পাওয়া জিনিসটাও আমি পেতে যাচ্ছি। দেখবেন মহারাজ, আমাদের এই সন্তান ঠিক আপনার মতোই বিক্রমশালী হবে, মহা সাহসিকতার সাথে রাজ্য চালাবে। নিশ্চয়ই রানী লীলাবতী, তাই হবে। এদিকে বড় দুই রানী দাসীকে নিয়ে রাজবাড়ির পেছন দিকে এসে উপস্থিত হয়েছে। এদিকটায় ঘন বন জঙ্গল, লোকজন একেবারে আসে না বললেই চলে। দিদি দেখো, জায়গাটা কত নির্জন। এবারে তাড়াতাড়ি বলে ফেলো, তুমি কি চিন্তা করছো? ছোট রানী লীলাবতীর সন্তান হওয়ার পরেও তাকে মহারাজ নিজে ঘাড় ধাক্কা দিয়ে রাজবাড়ি থেকে বের করে দেবেন। কিন্তু রানীমা, এটা কি করে সম্ভব? রানী লীলাবতীর সন্তান হবার কথা শুনে মহারাজ কত খুশি, সেটা কি আপনি জানেন? আর আপনি কিনা বলছেন সেই মহারাজ রানী লীলাবতীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন? হ্যাঁ দিদি, আমার মনেও সেই একটাই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। তার জন্য করতে হবে নতুন একটা ষড়যন্ত্র। নতুন ষড়যন্ত্র? হ্যাঁ, ষড়যন্ত্র। রানী লীলাবতীর সন্তান হবে ঠিকই, তবে তারা মানুষ না, বরং পাথর। আমি তো কিছুই বুঝতে পারছি না রানীমা। রানীমা পাথর কি করে জন্ম দেবে? তারপর মহারাজকে গিয়ে বলতে হবে যে ছোট রানী লীলাবতী একটা পাথরের জন্ম দিয়েছে। হ্যাঁ, আর এই কথা শোনার সাথে সাথে মহারাজ রাগে দুঃখে ছোট রানী লীলাবতীকে ঘাড় ধাক্কা দিয়ে রাজবাড়ি থেকে বের করে দেবেন। সত্যি দারুণ এক বুদ্ধি বের করেছো তুমি দিদি। এবারে ঠিকভাবে কাজ করতে পারলে আর হেরে যাবার কোনো ভয় নেই। কাজটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে রানীমা। ঠিকভাবে ষড়যন্ত্র সফল করতে আমাদের আরো লোক দরকার। কিন্তু এই কাজে আমাদেরকে কেই বা সাহায্য করতে পারে, এ কথা তো আর পাঁচ কান করা যাবে না। একজন আছে যে আমাদের সাহায্য করতে পারে, আর সেই হলো এই রাজ্যের মন্ত্রী বউ শিউলি। শিউলি? সত্যি সে আমাদের পক্ষে কাজ করবে? এ নিয়ে আপনাকে ভাবতে হবে না রানীমা। মন্ত্রী বউ শিউলিকে রাজি করানোর দায়িত্ব আমার। তাহলে তো আর কোনো কথাই নেই। এবারে শুধু
সময়ের অপেক্ষা। এরপর কি হতে যাচ্ছে? বড় দুই রানী এই ঘৃণ্য ষড়যন্ত্র কি সত্যি সফল হবে, নাকি বুদ্ধি করে ছোট রানী লীলাবতী এবারেও নিজেকে বাঁচিয়ে নেবে? এই সকল প্রশ্নের উত্তর জানা যাবে গল্পের পরবর্তী পর্বে। আগামী পর্ব মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর আরেকটা কথা, আমাদের গল্প কেমন লাগছে তা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হবে নতুন পর্ব নিয়ে।